জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। সংবিধান পরিবর্তনে গণভোট, সংস্কারের পর নির্বাচনী রোডম্যাপ এবং সংখ্যানুপাতিক নির্বাচন চেয়ে সংস্কার ইস্যুতে মতামত জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে সংসদ ভবনের এলডি মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে দলীয় মতামত জমা দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার। তিনি গণমাধ্যমকে জানান, সংবিধান পরিবর্তনে গণভোট এবং সংস্কারের পর নির্বাচনী রোডম্যাপ চাই তাদের দল। এ সময় কমিশনের কো চেয়ারম্যান বলেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। 15 জুলাইয়ের মধ্যেই সরকার সব কাজ শেষ করতে চায় বলেও জানান আলী রিয়াজ। এই নির্বাচনটা হচ্ছে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতি। গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউশন কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টে করতে পারে, প্রয়োজন গণপরিষদে হতে পারে, সবটারই সুযোগ সেখানে আছে। তা আমরা এগুলোকে সম্মিলিত করে আমরা মনে করেছি যে আমাদের তো একটা পার্লামেন্ট এখন বিদ্যমান আছে, এক একটা দল নতুন গঠিত হলে তাদের নতুন কিছু কর্মনীতি, কর্মসূচি পলিসি থাকতেই পারে, তা কোনো দোষণীয় বিষয় না। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি, গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। আমাদের লক্ষ্য স্বল্পতম সময়ে, পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। আগামী নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকারকে দ্রুত জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতার মাস উপলক্ষে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সাথে আলোচনা শেষে তিনি একথা বলেন। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের আগে তাদের নির্বাচন নিয়ে কোনো দ্বিমত থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন আমির খসরু। তিনি জানান, রপ্তানির ব্যাপারে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং, ওরা সহযোগিতা করতে রাজি আছে। যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, এগুলোর সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলো সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সকালে ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের এক মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে খালাস দিয়েছেন ঢাকা জজ আদালত। ঢাকার বিশেষ জজ 3 আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণার পর তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বলেন, এ মামলার সাক্ষীরা কেউ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো বানোয়াট। তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা। মামলার অপর আসামিরা হলেন তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নূর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান ও আবু সুফিয়ান। মামলায় কোনো সাক্ষী তার বিরুদ্ধে কিছু বলে নাই, কিন্তু জনৈক আলমগীর নামে একটা লোককে তারা ওই সময় তৈরি করেছিল এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারার একটা জবানবন্দি দিয়েছিল, দিয়ে বলেছে যে এই 164 ধারায় ওকে দিয়ে জনাব তারেক রহমানের নামটা এনেছিল। কিন্তু পরবর্তী সময় বিচারিক আদালতে দেখা গেল ওই আলমগীর আদালতে আসেনি। যে ম্যাজিস্ট্রেটের কাছে বক্তব্য দেওয়া হয়েছিল সেই ম্যাজিস্ট্রেটকে আদালতে দুদক পরীক্ষা করতে পারে নাই।
গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিরিজ হায়াতকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিল তদন্ত শেষে যদি রাষ্ট্রপতিকে রিপোর্ট দেয় যে বিচারক তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে অক্ষম হয়ে পড়েছেন বা গুরুতর অসদাচরণ করেছেন, তাহলে রাষ্ট্রপতি আদেশ দিয়ে সেই বিচারককে পদ থেকে অপসারণ করবেন। সংবিধানের এই ধারা মেনেই খিরিজ হায়াতকে সরাসরি অপসারণ করলেন রাষ্ট্রপতি। নেত্রকোনার দুর্গাপুরে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে 5.5 লাখ টাকা ও 17টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার কুল্লাপাড়া ইউনিয়নের সাদামাটি পাহাড় এলাকায় ঘটনাটি ঘটে। ব্যবসায়ী শওকত আলী সাইকেলে করে বাড়ি ফেরার সময় দুইজন ছিনতাইকারী তার গতিরোধ করে হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শওকত আলী বিপিনগঞ্জ বাজারের শওকত টেলিকমের মালিক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। যুদ্ধবিরতি ভেঙে গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গেল একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 70 জন ফিলিস্তিনির। এ নিয়ে গেল 2 দিনে নিহত হয়েছে 183 শিশুসহ মোট 436 ফিলিস্তিনি। আইডিএফ জানিয়েছে গাজার গুরুত্বপূর্ণ নেতজারিম করিডোর পুনরায় তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এতে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে যে বাফার জোন ছিল তা এখন ইসরায়েলের হাতে। ফিলিস্তিনিরা এখন 2 প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বাসিন্দাদের অবাধ চলাচলও, যা ইসরায়েলি আগ্রাসনকে আরও বাড়িয়ে তোলার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশ। এ সময় জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুদ্ধ বন্ধের কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি। 2 নেতার মধ্যে কার্যকরী ও ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপের পরদিনই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে একথা বলেন ট্রাম্প। রাশিয়ার জ্বালানি খাতে হামলা বন্ধ করার বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। এ সময় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় চলতি বছরে স্থায়ী শান্তি অর্জন সম্ভব, আর ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের মালিকানায় নেয়ার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও জ্বালানি অবকাঠামোয় হামলা না করার বিষয়ে রাজি হন রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে 175 জন বন্দী বিনিময় হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের মেয়র এক্রেম এমামোগুলকে গ্রেপ্তারের প্রতিবাদে আঙ্কারা ও ইস্তাম্বুলে বিক্ষোভে নেমেছে কয়েক হাজার শিক্ষার্থী। সোমবার মেয়রের মুক্তির দাবি তোলে তারা। মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। সে সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধরপাকড় হয় বিক্ষোভকারীদের। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টির নেতা একরাম দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ইস্তাম্বুল পুলিশ। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তেল আবিবের কাছে একটি বিমানবন্দরে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের বেন গুরিয়র বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথির প্রতিরোধ যোদ্ধারা। সে সময় তেল আবিব সহ ইসরায়েলের বেশ কিছু শহরে জরুরি সাইরেন বাজায় দেশটির প্রতিরক্ষা বিভাগ। যদিও হুথিদের এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে আইডিএফ। বুধবার মার্কিন হামলায় নতুন করে দেশটির
16 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। عسكرية نوعية استهدفت مطار بن غوريون। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।